সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছো এবং সেই সঙ্গে ঘরে অবস্থান করছো। তো তোমাদের সঙ্গে আজকে একটু নতুন বিষয় নিয়ে তোমাদের সম্মুখে হাজির হয়েছি। আজকে আমরা নতুন একজন গল্পকারের গল্প পড়ব। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের কোর্সটি হচ্ছে বাংলা ছোট গল্প। আমরা ইতিমধ্যে রবীন্দ্রনাথ, মানিক বন্দ্যোপাধ্যায় এবং নারায়ণ গঙ্গোপাধ্যায় ওনাদের নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আজকে আমরা হাসান আজিজুল হকের যে গল্প গ্রন্থগুলো আছে, গল্প গ্রন্থগুলো বলতে আমরা তিনটা গল্প গ্রন্থের কথা আমরা দেখবো যে ওনার এই আমাদের সিলেবাসে রয়েছে। তো সেই বিষয়টা তোমরা একটু মাথায় রাখবে। আর হচ্ছে হাসান আজিজুল হক সাহিত্য জগতে মূলত একজন ছোট গল্পকার হিসেবে পরিচিত। ওনার সম্পর্কে আমরা বিস্তারিত বলবো। তার আগে প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটি কথা বলে আমি শুরু করতে চাই। সেটি হচ্ছে যে আমরা যখন কোনো ক্লাস তোমাদের নেই, সেটা অনলাইন ক্লাস বা অন্য ক্লাস, তখন সেই সময় তোমাদের যে মনোযোগের যে জায়গাটা সেটা আরও বেশি বৃদ্ধি হওয়া উচিত, সেটি হচ্ছে আমার কথা। এবং সেটি আমি রবীন্দ্রনাথের একটি উদ্ধৃতি দিয়ে তোমাদের বোঝাতে চাই। রবীন্দ্রনাথ ওনার ঐকতান কবিতায় একটা কথা বলেছে এইভাবে যে, জ্ঞানের দীনতা এই আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে। তিনি বলেছেন যে আমিও যখন কারো কাছ থেকে কিছু গ্রহণ করি সেটা আমি খুব বিনয়ের সঙ্গে গ্রহণ করি, কারণ সেটি আমার নয়, অর্থাৎ ভিক্ষুক যেভাবে গ্রহণ করে সেভাবে। তো আমরাও বলবো যে আমরা যখন কোনো কিছু গ্রহণ করব তখন অবশ্যই যেন আমাদের মধ্যে বিনয় কাজ করে, এবং যখন বিনয় কাজ করবে তখনই এটি আমাদের অর্জন হবে। সে বিষয়টি তোমাদের আমি মনোযোগ আকর্ষণ করছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা হাসান আজিজুল হকের জীবন এবং তার সঙ্গে তার মানুষ সম্পর্কে, সাহিত্যকর্ম সম্পর্কে একটু ধারণা পাওয়ার চেষ্টা করি। হাসান আজিজুল হক জন্মেছেন 1939 সনে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার জব গ্রামে। তো তিনি দেশ বিভাজনের পরে আমাদের দেশে চলে আসেন। অর্থাৎ যেহেতু একটা তোমরা জানো যে 47 সনের দেশ বিভাগের ফলে হিন্দু মুসলমানের মধ্যে যে ধরনের একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, পরবর্তী সময় অনেক মুসলমান এদেশে চলে আসেন এবং এখান থেকে অনেক বাংলাদেশ থেকে অনেক হিন্দুরা যেটি যারা পশ্চিমবঙ্গে চলে গেছেন, যেটি অবশ্য আমাদের ইতিহাসের জন্য অনেক বেশি দুঃখজনক একটি বিষয়। এবং সেটি আমরা হাসান আজিজুল হকের গল্পেও খুব ভালো মতন দেখতে পাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটি বলার চেষ্টা করছেন, হাসান আজিজুল হক যখন সাহিত্য জগতে পদার্পণ করছেন ওনার, তখন তিনি খুলনার একটি লেখক গোষ্ঠী সন্দীপন সেটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং লেখালেখি ওখান থেকে শুরু। এবং পরবর্তী সময় তিনি আস্তে আস্তে করে একজন বড় কথাশিল্পী হতেন। উনি আসলে মূলত একজন ভালো গল্পকার হিসেবেই আমরা ওনাকে সবচেয়ে ভালো চিনি বা ভালো জানি। 60-এর দশকের যে বাংলা সাহিত্যের যে গল্পের ধারা, সেই গল্পের ধারায় তিনি অন্যতম একজন গল্পকার। তো এর বাইরেও তিনি একজন ঔপন্যাসিক, প্রবন্ধকার এবং গবেষণালব্ধ অনেক অনেক বিষয় নিয়েও লিখেছেন, একাত্ম নিয়েও লিখেছেন। সর্বোপরি তিনি অনেক ক্ষেত্রে নিজেকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়। তো যেটি আমরা আজকে ওনাকে নিয়ে যে আমরা আলোচনা করছি, সে আলোচনার প্রেক্ষাপটে বলতে হয় যে আমাদের ওনার যে 3টি গল্পগ্রন্থ রয়েছে, সেটি হচ্ছে প্রথম গল্পগ্রন্থ ওনার, সেটিও আমাদের আছে সমুদ্রের স্বপ্ন, শীতের অরণ্য। তো এটি ওনার প্রথম গল্পগ্রন্থ। এই গল্পের বাইরে আমাদের আরও 2টা গল্পগ্রন্থ আছে তোমাদের সিলেবাসে। একটি হচ্ছে আত্মজা ও একটি করবী গাছ, এবং আরেকটি আছে হচ্ছে মা মেয়ের সংসার। এই 3টি গল্পগ্রন্থ নিয়েই উনি আমাদের এই সিলেবাসে আছে যাক। এরপরে তিনি জীবনবর্ষে আগুন, নামহীন গোত্রহীন, পাতালে হাসপাতালে, এই গল্পগ্রন্থগুলো বেশ গুরুত্বপূর্ণ গল্পগ্রন্থ। আর উপন্যাসের ক্ষেত্রে তিনি যেটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেন, বা আমরাও যারা যারা উপন্যাস পড়েছি তা যারা প্রাধান্য দিই, সেটি হচ্ছে আগুন পাখি। এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার বাইরে তিনি যে প্রথম উপন্যাস লিখেছেন বৃত্তায়ন, সেটিকে তিনি উপন্যাস হিসেবে নিজেই অস্বীকৃতি জানিয়েছেন। এরপরে শিউরি নামে একটি তিনি উপন্যাস লিখেছেন। তো এর বাইরে 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে তিনি একটি গ্রন্থ লিখেছেন, 71। তিনি লিখেছেন করতলের ছিন্ন মাতা, 71-এর করতলের ছিন্ন মাতা। এবং সেই সঙ্গে সক্রেটিসের জীবন নিয়ে, সক্রেটিসের একটি গবেষণালব্ধ একটা বই সক্রেটিস নিয়ে লিখেছেন। তো এগুলোই হচ্ছে ওনার সাহিত্যকর্ম। আর ওনার গল্প মানুষ যদি আমরা বলি,
আসলে ওনার গল্পগুলো তৈরি হয়েছে, যদি আমরা বলি 60-এর দশকের ওনার ভূমিকার জায়গা থেকে যদি আমরা বলি, তাহলে বলা যায় যে তার যে অভিজ্ঞতার জায়গা সেটি হচ্ছে তিনি দেশ, কাল, পরিবেশ, প্রকৃতি সবগুলো অভিজ্ঞতার ফলে তিনি ওনার সাহিত্যের সৃষ্টি হয়েছে। তবে তিনি গল্পকার হিসেবে বাস্তববাদী ছিলেন, এবং বাস্তববাদিতার জায়গা থেকে যদি আমরা বলি, তাহলে এই যে দিশেহারা মানুষ জীবনের যে গল্পগুলো, সেগুলো তিনি অত্যন্ত চমৎকারভাবে শিল্পকুশলতার সঙ্গে সাহিত্যে উপস্থাপন করেছেন বা সেগুলো গল্প উপস্থাপন করেছেন। তিনি আধুনিক যে পুঁজিবাদ এবং সেই সঙ্গে এর ফলে যে একটা শ্রেণী বৈষম্য, বিশেষভাবে সমাজের নিরন্ন যে মানুষগুলো বা বিপন্ন যে মানবতার জায়গাটি, সেটি ওনার হৃদয়কে স্পর্শ করেছে, এবং উনি প্রতি মুহূর্তে পুঁজিবাদের বিরুদ্ধে ওনার কলম করেছেন, এবং সেই সঙ্গে সমাজের নিম্ন শ্রেণীর যে মানুষজন আছে বা প্রান্তিক মানুষ আছে, তাদের পক্ষে তিনি মানবতার একজন দূত হিসেবে ওনার গল্পগুলোকে পাঠক সমাজে তিনি উপস্থাপন করেছেন। তো উনি ওনার গল্পের যে ধারাটি, সেই গল্পের ধারাটি আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে ওখানে আমরা দেখব যে অনেকগুলো বিষয়ের সন্নিবেশ ওনার সাহিত্যের বিষয় হিসেবে আছে, এবং সেটা বৈচিত্র্যপূর্ণ। তিনি দেশ বিভাজন অর্থাৎ 1947 সনের ফলে পাকিস্তান এবং ভারত যে রাষ্ট্রের জন্ম হয়েছে সে বিষয় নিয়ে তিনি লিখেছেন। তিনি লিখেছেন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে, তিনি লিখেছেন 50-এর মন্বন্তর নিয়ে, তিনি লিখেছেন পাকিস্তান রাষ্ট্রের অপশাসন নিয়ে, তিনি লিখেছেন মুক্তিযুদ্ধ নিয়ে, তিনি লিখেছেন ভাষা আন্দোলন নিয়ে, তিনি এর বাইরেও লিখেছেন যে যখন দেশ স্বাধীন হলো গণতন্ত্রের অপমৃত্যু, সেটি নিয়ে লিখেছেন, মুক্তিযুদ্ধের বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা সেটি নিয়ে লিখেছেন, এবং এর বাইরে যে সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সেই সঙ্গে যে দাঙ্গাগুলো ছিল সেগুলো নিয়ে তিনি ওনার সাহিত্য উপস্থাপন করেছেন, হিসেবে গল্প উপস্থাপন করেছেন। পরবর্তী সময়ে তিনি যে আমাদের স্বৈরতন্ত্র এসেছে বাংলাদেশে সেটি নিয়ে, আবার সর্বোপরি আসলে মানুষের জীবনের যে পরিপূর্ণ, যেটা সম্পূর্ণ জীবনের বাংলাদেশের সব কিছু বিষয়তে তার হৃদয়কে ছুঁয়ে গেছে, আবার সেই জন্য ওনার সাহিত্যের মধ্যে আমরা আসলে প্রত্যেকটা বিষয়, অর্থাৎ পাকিস্তান রাষ্ট্র, বিশ্বযুদ্ধ থেকে শুরু করে দেশ বিভাজন থেকে সব কিছুই আমরা পাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ওনার সাহিত্যের যে ধারাটিকে দেখি, সেই ধারার মধ্যে আমরা ইতিমধ্যে বলেছি ওনার গল্প গ্রন্থের প্রথম যে গল্পটি, সেটি হচ্ছে সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য। এই সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য এটি 1960 থেকে 64 সালের মধ্যে ওনার গল্পগুলো লেখা, এবং এটি প্রকাশিত হয়েছে 1964 সনে, এবং এখানে টোটালি 10টি গল্প আছে। এই 10টা, আমি আবারও বলছি, এই গল্প গ্রন্থটি হচ্ছে ওনার প্রথম গল্প গ্রন্থ। একটু মনোযোগ দিয়ে শুনবে, তাহলে তার ভাবনাটাকে আমরা বুঝতে পারবো। বিশেষভাবে এই যে গল্পগুলো আছে তার গল্প সংখ্যা হচ্ছে 10টি। প্রথম গল্প হলো শকুন তৃষ্ণা, মন তার সঙ্গিনী গুণী, একটি আত্মরক্ষার কাহিনী, একজন চরিত্রহীনের সপক্ষে, উত্তর বসন্তে, বিমর্ষরাত্রি, প্রথম প্রহর, সীমানা, আবর্তের সম্মুখে। এই 10টি গল্পের যদি আমরা বিষয় বৈচিত্র্য সামনে আনি, তাহলে প্রধানত কিছু বিষয়কে আমরা গুরুত্ব দিতে পারি প্রিয় শিক্ষার্থীরা। যদি আমরা একটু বলি, যেমন যেটি সবচেয়ে বেশি উঠে এসছে সেটা হচ্ছে শ্রেণী বৈষম্য, সামাজিক যে অবক্ষয়, অর্থাৎ শ্রেণী বৈষম্যের ফলে তো আসলে সামাজিক অবক্ষয় ঘটে, সেটি কিন্তু আমরা দেখব। তাহলে এর বাইরে যদি আমরা বলি প্রেমের কিছু বিষয় আছে, এখানে আমরা আসলে প্রেমের বিষয় না বলে বলতে পারি এক ধরনের নারীর যে চৈতন্যের জায়গা, এবং সেখানে নারীকে বুঝতে না পারে সেই বিষয়গুলো আছে। তার সঙ্গে আছে দেশ বিভাজন বা দেশভাগ, দেশান্তরের বিষয় নিয়ে, এগুলোর সঙ্গে আসলে ওই নারীর প্রেমটাও জড়িত, অর্থবিত্ত, অর্থনৈতিক এটা বৈষম্য আমরা বলছি। মোটমাট বলা যায় যে আসলে অর্থনৈতিক বৈষম্য, শ্রেণী বৈষম্য, সামাজিক অবক্ষয়, দেশান্তর, বিশেষভাবে মানব মনস্তত্ত্বের যে বিষয়গুলো তিনি অতি চমৎকারভাবে ওনার গল্পগুলোর মধ্যে উপস্থাপন করার চেষ্টা করেছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই গল্পগুলোর ক্রমান্বয়ে আলোচনা করব। প্রথম দিকে তাহলে আমি বলার চেষ্টা করছি আধুনিক পুঁজিবাদ এবং সেই সঙ্গে শ্রেণী বৈষম্য। তো সেই ধরনের যে একটা ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থার ফলে যে সমাজের মধ্যে যে অবক্ষয় হচ্ছে, যাদের অর্থ আছে সেই অর্থের ফলে যারা নিম্ন শ্রেণীর মানুষ বা নিরন্ন শ্রেণীর মানুষ
তাদের জীবনে অনেক সময় অতি বাস্তব দিকগুলো উপস্থাপিত হয়, সে বিষয় সম্পর্কে কিন্তু আমরা এখানে চমৎকার একটি ধারণা পেতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম যে গল্পটির কথা বলেছি সেটি হলো শকুন। শকুন দেখো, শকুন গল্পটির উপস্থাপনার জায়গা থেকে এটি প্রথম আমরা গল্পের কথা বলছি। এবং এখানে আমরা দুইটা ভাগ করছি। একটা ভাগে আমরা শকুনকে রাখছি, তাহলে শকুন এটা প্রতীক। আমরা যদি বলি শকুন হচ্ছে এটা কি প্রতীক, এবং এটি কিসের প্রতীক আমরা বলবো, সেটি হচ্ছে সমাজ শোষকদের বা মহাজনদের এটি প্রতীক। তাহলে এদিকে আছে হলো, আমরা যদি বলি গ্রামের ছেলেরা, গ্রাম্য ছেলেরা বা ছেলের দল, ছেলেরা, তো এরা কারা? আমরা এখানে প্রথম দিকে বলছি যে শকুন হলো সমাজের শোষক শ্রেণী যারা আছে, সমাজের শোষক শ্রেণী বা মহাজন যারা আছে, মুরল যারা আছে, শ্রেণীর প্রতিনিধি, এবং সেটি প্রতিকায়িত করা হয়েছে প্রতিনিধি, এবং সেই সঙ্গে গ্রাম্য ছেলেরা হচ্ছে সংঘবদ্ধ শক্তি, সংঘবদ্ধ শক্তি, অর্থাৎ এরাই হচ্ছে প্রান্তিক মানুষ যাদের মাধ্যমে একটি সংঘবদ্ধ আন্দোলন হয়েছে, যেটি আমরা যদি কার্ল মার্ক্সের কথা বলি, সেই কার্ল মার্ক্সের সঙ্গে যেহেতু তিনি মার্ক্সিজমে বিশ্বাস করতেন, এবং লেখনীর মধ্যে আমি একটু তোমাদের বলার চেষ্টা করি, হাসান আজিজ হকের যে লেখা বা গল্পগুলো বা উপন্যাস, তার মধ্যে আমরা বিশেষ মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রভাবটা অনেক বেশি লক্ষ্য করব, এবং সেই সঙ্গে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে শিল্প নৈপুণ্য বা শিল্পকুশলতা সেটিও কিন্তু আমরা লক্ষ্য করবো। তা মানিক বন্দ্যোপাধ্যায়কে আমরা সবাই চিনি, তিনি মার্ক্সবাদী চেতনা এবং ফ্রয়েডীয় চেতনায় সাহিত্য লিখেছেন। তার ঠিক মানিক বন্দ্যোপাধ্যায়ের যে প্রভাবটি, সেই প্রভাবটি কিন্তু আমি এই গল্পগুলোর মধ্যে কিন্তু দেখতে পাবো। এবং সেই সঙ্গে যে কথাটি বলছিলাম, আধুনিক সমাজের যে একটি ব্যবস্থা আমরা প্রথম দিকে জেনেছি, সেটা হচ্ছে একসময় সামন্তবাদীরা যারা জমিদার আছে তারা শোষণ করেছে। পরবর্তী সময়ে যখন ফরাসি বিপ্লব হলো, বর্জিয়া বিপ্লব যেটাকে আমরা বলছি, সেটির ফলে সমাজের মধ্যে যাদের অর্থ আছে তাদের কাছে আসলে সব কিছু, তাদের হাতের নিয়ন্ত্রণে সব কিছু, সেটি কিন্তু আমরা সবাই বুঝি, এবং সেটাকে আমরা বলছি পুঁজিবাদ। তো পুঁজিবাদী যে চিন্তা, সেই জায়গা থেকে আমরা বলছি যে শকুনটা হচ্ছে যে সমাজে যারা মোড়ল আছে, মোল্লা আছে, বা যারা সমাজের অর্থবিত্তের যারা মালিক, মহাজন, তারা তাদের প্রতীক হচ্ছে এটা। তো এখানে একজনের কথা বলা হচ্ছে বেগুর অগুর বুষ্টম, অগুর বুষ্টমের কথা বলা হয়েছে। আসলে অগুর বুষ্টম একজন নয়, আমি একটু বলি, তোমাদের বলি। অগুর বুষ্টমের কথা বলা হয়েছে, তিনি একজন মহাজন ছিলেন অথবা একজন সমাজ শোষক ছিলেন। উনি প্রচুর সমাজের যে নিয়ন্ত্রণ শক্তি বা অর্থবিত্ত ওনার বেশি ছিল। তো আসলে এই গল্পটির দুইটা জায়গা থেকে যদি আমরা দেখি, একটা শকুন আর একটা হচ্ছে গ্রাম্য ছেলে। আমরা বলছি শকুনটা হচ্ছে সমাজ শোষণের প্রতিনিধি, গ্রাম্য ছেলেরা হচ্ছে সংঘবদ্ধ শক্তির প্রতীক। কিন্তু এই যে দুইটা জায়গা, এর বাইরেও তিনি আরেকটা বিষয়কে এখানে উপস্থাপন করেছেন বা চমৎকারিত্ব এনেছেন। আমি গল্পটির একটু সামান্য বিষয় নিয়ে কথা বলবো, কাহিনী নিয়ে, কারণ আসলে বিশ্লেষণটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়। তো যেটি হলো যে যখন কিছু ছেলের দল তারা তেঁতুল গাছের একটু আবডালে খেলা করছিল বা গল্প করছিল, তখন তারা একটা শকুন দেখতে পায়। আর প্রথম দিকে তারা শকুন দেখে ভয় পায়, এবং যখন তারা যেহেতু শকুনের যে জীবন বা শকুন যেভাবে মানুষকে মানুষের অর্ধগলিত মাংস খায় বা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস ঝাপটে ধরে, এই ধরনের একটি বিষয় আছে। সুতরাং তারা প্রথম দিকে ভয় পেল, আস্তে আস্তে করে যখন তারা কাছে গেল, আসলে দেখলো এটা শকুন নয়, এটি শকুনি। এবং শকুনি থেকে গন্ধ আসছিল, প্রচুর গন্ধ, এবং তাকে পিছন পিছন দৌড়ায় মেরে ফেলার জন্য। এবং তারা প্রত্যেকে দৌড়ানোর পরে প্রথম দিকে শকুনটা তার শক্তি দিয়ে দৌড়ানোর চেষ্টা করে, এবং কিছু দূর পরে আবার থেমে যায়, এবং যখন থেমে যায় আবার চেষ্টা করে, এবং মাথা মটকে পড়ে যায়। তো এই ধরনের একটি প্রভাব। এবং পরবর্তী সময় দেখবো আমরা শকুনটাকে তারা প্রথম দিকে
তার ঘাটটা মটকে দেয়, তার মুখ থেকে, তার মুখের মধ্যে তোমার খড় গুজে দেয়, এবং এই ধরনের পালক সবগুলো ছিল না, যেন একটা মুরগির মতো, মুরগির ছানার মতো, বা এই ধরনের একটা বিষয় অবস্থা হয়ে গেছে। তো আসলে দেখো, যখন তাকে এইভাবে মেরে ফেলছে, তাদের মধ্যে একটা উল্লাস কাজ করে। তাহলে আমি একটু বিষয় বলি যে মৃত্যুর যে জায়গাটি, সেটি কিন্তু অবশ্যম্ভাবী, এবং এই ধরনের একটি পতন সমাজের যারা উঁচু শ্রেণী তাদের কিন্তু হতে পারে, সে ধরনের একটি প্রবণতা কিন্তু উনি এখানে দেখানোর চেষ্টা করেছেন। তো এর ফলে আমরা দেখব যে পাশাপাশি আরেকটা ঘটনা যেটি এই গল্পর মুডটাকে ঘুরিয়ে নিয়েছে, অর্থাৎ গল্পটাকে বহুমাত্রিক করেছে চিন্তার জায়গা থেকে, সেটি হচ্ছে শকুন যখন মারা গেল, সেই শকুনের পাশে একটি অর্ধগলিত বা গলিত, অর্ধস্ফুট বলছি আমরা, অর্ধস্ফুট গলিত মানব শিশু। তাহলে শকুনের পাশে ছিল সেটাও মরা, এটা আমরা বুঝতে পারছি এটা অর্ধস্ফুট মানে পরিপূর্ণ বাচ্চা হয়নি। তো এই যে অর্ধস্ফুট গলিত মানব শিশু, এই শিশুটি পাশাপাশি আছে কার সঙ্গে? শকুনের সঙ্গে। পৃথিবী তাদেরকে আপন মায় তার দুজনকে গ্রহণ করেছে, কিন্তু ঘটনা হচ্ছে অন্যটা। শকুন যেভাবে মরেছে ঠিক তেমনি ভাবে এই যে শিশুটির লাশটি দেখা গেল, তখন গ্রামের সবাই দেখতে এলো, কিন্তু একজন আসেনি, যেটাকে বলা হচ্ছে, এখানে আমি একটু লেখার চেষ্টা করি, কাদু শেখের বিধবা বোন আসেনি দেখতে। এবং ওই শকুন যখন মারা গেল, তখন অনেকগুলো শকুন চিৎকার করছে নামার জন্য, ওই মানব শিশুকে খাওয়ার জন্য, এ ধরনের একটা বিষয় আছে। তো আমি এই যে প্রসঙ্গটা এনেছি, এই যে অর্ধস্ফুট গলিত মানব শিশুর এই যে একটা চমৎকারিত্ব পাশাপাশি রেখেছেন শকুনের সঙ্গে, সেটি কিন্তু এই গল্পটির মূল জায়গাটিকেই কিন্তু আমাদের সামনে হাজির করে। অর্থাৎ এখানে আমরা যদি বলি, তাহলে বলা যায় যে একটি জনগোষ্ঠী যখন আর্থিকভাবে পেছনের দিকে পড়ে থাকে, আর্থিক সংকট দৈন্যদশা দেখা দেয়, তখন কিন্তু তারা অনেক সময় এরকম জমিদার তন্ত্রের, অর্থাৎ যাদের অর্থ আছে, তাদের কামনার শিকার হয়, তাদের বাসনার শিকার হয়। ঠিক তেমনি ভাবে কাদু শেখের বোনটিও কিন্তু একজন জমিদার, এই শকুন শ্রেণীর জমিদার জমিরুদ্দির কথা বলা হয়, জমিরুদ্দির সঙ্গে কাদু শেখের বিধবা বোনের যে অনৈতিক সম্পর্ক বা অবৈধ সম্পর্ক, সেই অবৈধ সম্পর্কের ফলে যেটি হয়েছে সেটি হচ্ছে এই যে অর্ধস্ফুট গলিত মানব শিশু। তাহলে এই যে অর্ধগলিত মানব শিশুর প্রসঙ্গটি লেখক এখানে এনেছেন, তার পেছনে সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ কথা, সেটি হচ্ছে তিনি এখানে সমাজের মধ্যে যে একটা বৈষম্য আছে, এবং সেই সঙ্গে একটা সামাজিক অবক্ষয় আছে, সেই অবক্ষয়টাকে কিন্তু উপস্থাপন করার চেষ্টা করেছেন তিনি এখানে। এবং এই যে কামনার ফলে এই সন্তানটি জন্মগ্রহণ করেছে, ঠিক তেমনিভাবে যদি আমরা আরেকটা প্রসঙ্গটাকে এখানে সামনে আনি, যখন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলো, সেই জন্মের বিষয়টিও অনেকটা এই শিশুর সঙ্গে যায়, অনেকটা তুলনা করা যায়। সেটা কিভাবে? সেটি হচ্ছে যখন একটি রাষ্ট্র জন্মগ্রহণ করার পরে যদি সে অঞ্চলের যে অবাগা মানুষগুলো অথবা সবচেয়ে নিরন্ন মানুষগুলো তাদের অধিকারটা ঠিকভাবে না পায়, এবং পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, শ্রেণী বৈষম্য এবং সেই সঙ্গে স্বার্থপরতার জায়গাগুলো আছে, সেটার ফলে এক ধরনের একটি সামাজিক একটা বড় ধরনের একটি বৈষম্য দেখা দেয়। এবং সেই সময় যারা গরিব, যারা খেতে পায় না, তারা তাদের শরীর বিক্রি করে, বেশির নারীরা শরীর বিক্রি করে, এবং তারা শরীর বিক্রি করতে বাধ্য হয়, এবং তার ফলে যে সন্তানটি জন্মগ্রহণ করে সেটি কিন্তু পরিপূর্ণ সন্তান আর হয় না, তার আগেই তাকে নষ্ট করতে হয়। তো এই যে প্রবণতাটা, সেই প্রবণতাটা কিন্তু আমরা এখানে পেয়েছি। তাহলে আমরা এই গল্পটির মূল বিষয় হিসেবে বলছি যে শ্রেণী বৈষম্য আধুনিক পুঁজিবাদী সমাজ ব্যবস্থার কারণে, এবং আরেকটি হচ্ছে সামাজিক অবক্ষয় হয়েছে, এবং সেটি কিন্তু অর্থনৈতিক যে জায়গা, সেই জায়গা থেকে। তো আমি তোমাদেরকে বলার চেষ্টা করব যে আমাদের এই গল্পের অনেকগুলো
উদ্ধৃতি আছে। তার মধ্যে অন্যতম একটি উদ্ধৃতি হচ্ছে যখন শকুনিকে বাচ্চারা ওই ছেলেমেয়েরা দেখেছিল তখন তারা কিছু কথা বলেছিল, অনেক কথা হয়েছে। তো আমরা সমাজের যে একটা অমানবিক চিত্র, সে অমানবিক চিত্রটি আমরা এখানে দেখতে পাবো। এবং এখানে শকুনিকে উদ্দেশ্য করে যে উদ্ধৃতিটা বলেছিল, তোমরা এটা নোট করে রাখবে, সেটি গুরুত্বপূর্ণ। তোকে দেখে নেবো, তুই তো শিকুনি, তোর গায়ে গন্ধ, তুই ভাগাড়ে মরা গরু খাস, কুকুরের সাথে ছেঁড়াছেড়ি করিস, তোকে দেখে রাগ লাগে কেন। তাহলে উনি যে ভাষা ব্যবহার করেছেন সেই ভাষাটা অনেকটা আমরা বলি সেটা হচ্ছে রাঢ় অঞ্চলে, এই গল্পগুলো লেখা হচ্ছে রাঢ় অঞ্চলের মানুষদের। এখানে জীবনটা ছিল অনেকটাই কর্কশ জীবন, এবং জমিগুলো মরা জমি, এবং সেখানে খুব বেশি ফলনও হয় না, মানুষের জীবন অনেক দুঃখ কষ্টে কাটে, এবং সেখানে যারা অর্থনৈতিকভাবে একটু ভালো অবস্থায় তারাই মূলত তাদের কাছে বাকি যারা আছে প্রত্যেকে জিম্মি, এবং তাদের মতন করে তারা তাদেরকে বৈষম্য করে, শোষণ করে এবং তাদেরকে ব্যবহার করে। এটি হচ্ছে এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। তবে এখানে একটি তিনি প্রসঙ্গ টেনে বলেছেন, যদি বাস্তবিক বা ব্যবহারিক মুক্তি মানুষের জন্য প্রয়োজন হয় তখন পুঁজিবাদী শোষণের অবসান দরকার, এবং সেই অবসানের জায়গা থেকে তিনি কিন্তু একটি সংঘবদ্ধ শক্তি বা একটা প্রসঙ্গ তিনি এখানে এনেছেন, যেটি আমরা বলছিলাম ছেলেদের যে একটা শকুনটাকে মেরে ফেলার পর বা শকুনটাকে মেরে ফেলার পরে তাদের মধ্যে যেটা আনন্দ উল্লাস, সেটি এটা একটা সামষ্টিক আন্দোলনের চিন্তা, যেটি লেখকের হৃদয়ের মধ্যে গ্রথিত হয়েছে। তার মানে হচ্ছে প্রান্তিক মানুষরা একসময় এই ধরনের মহাজনদেরকে, শোষকদেরকে কি করে, ধ্বংসের মধ্য দিয়ে তাদের অধিকারের জায়গাটা সেটি প্রতিষ্ঠা করার চেষ্টা করে। তো এই জিনিসটা হচ্ছে এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম গল্পের পরে দ্বিতীয় গল্পে চলে যাব। সেই দ্বিতীয় গল্প হচ্ছে তৃষ্ণা। আমি এখানে দুই ধরনের তৃষ্ণের কথা বলবো। তৃষ্ণা, তো তৃষ্ণা আমাদের প্রত্যেকের তৃষ্ণা আছে নিঃসন্দেহে, সেটা আমরা অস্বীকার করতে পারবো না। সমাজের যে নিয়ম, সেই নিয়মের মধ্যে আমাদের যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রার মধ্যে কিন্তু আমাদের অনেক কিছু অবদমিত বা অনদমিত বিষয় থাকে, যেটি আমরা হয়তো অনেক ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, বা অনেক সময় অবদমন করতে পারি। তো তৃষ্ণা এই গল্পের বিষয়টিও কিন্তু রাঢ় অঞ্চলের একজন বেরোপ ছেলে, অর্থাৎ যে অন্য মানুষ থেকে একটু আলাদা, অর্থাৎ স্বাভাবিক মানুষ না হয়ে অনেক লম্বা হয়ে গেছে, তার হাত অনেক লম্বা, অর্থাৎ যে অস্বাভাবিক একজনের একটা জন্ম, সেই জন্মের বিষয়ে তিনি প্রতিকায়িত করেছেন অনেকগুলো বিষয়, সেগুলো আমরা যাব। তো এখানে তৃষ্ণার জায়গাটি, প্রথম তৃষ্ণা হচ্ছে ক্ষুধার তৃষ্ণা, এটা খাদ্য হিসেবে আমরা ধরছি, এবং আরেকটি হচ্ছে যৌন ক্ষুধা, যেটাকে আমরা বলছি যৌন ক্ষুধা, অর্থাৎ এটা অন্যের তৃষ্ণা বা খাবার তৃষ্ণা, আরেকটা হচ্ছে যৌন ক্ষুধা। এবং এটার সঙ্গে যাকে আমরা রাখছি সেটা হচ্ছে বাসের। তো বাসের জন্ম নিয়েও অনেক কথা আছে, সেটিও আমরা বলবো। বাসের অন্য মানুষ থেকে একটু আলাদা, সে বড় হতে থাকে হচ্ছে অস্বাভাবিকভাবে বৃদ্ধি হয় তার, এবং তার বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে তার দুইটা জিনিস হয়। একটা জিনিস হচ্ছে সে মনে করে সে মরে যাবে, এবং সে ক্ষুধার যন্ত্রণায় অনেকটা কাতর থাকে এবং প্রচুর পরিমাণে খাবার চেষ্টা করে। এবং সেই সঙ্গে আরেকটা জিনিস আছে, যে জিনিসটা আমরা বাসেদের মধ্যে দেখব, যৌন ক্ষুধার জায়গাটি, যেটি মানুষের স্বাভাবিক মনোবৃত্তির জায়গা থেকে, যেহেতু বাসের একটা অসহায় গরিব মানুষের ঘরে জন্মগ্রহণ করেছে, বা এখানেও একটি আর্থিক সংকটের জায়গা আছে, তাহলে এই যে ক্ষুধা বা যৌন ক্ষুধার জায়গা থেকে একজন মানুষের চিন্তার জায়গা বা একটা শেষ মৃত্যুর যে পরিণতি, সেগুলো কিন্তু এটার সঙ্গে কিন্তু চলে। কিন্তু সমাজের এখানে একটু আমরা দেখার চেষ্টা করি, একটা হচ্ছে মানব জীবনের আদিকুত পিপাসা, এটা প্রত্যেকেরই, কুত কাতরতা, এবং সেই সঙ্গে যৌন সুখ প্রাপ্তির অসুস্থ প্রতিযোগিতা। এটি কিন্তু সমাজের অনেক জায়গায় আমরা হয়তো বা না দেখলেও আমরা অনুভব করতে পারি বা বুঝতে পারি যে কতটা আর্থিক জায়গা থেকে বা অর্থের জায়গা থেকে
মানুষ একসঙ্গে, যার অর্থ আছে, অনেক সময় বলা হয় তার খাদ্য এবং নারী সব কিছু তার হয়, এই ধরনের প্রবণতা কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে। তো আমরা যে কথাটি বলছি, বাসুদেব যে কথা বলছিলাম সেটি হচ্ছে সে বিকৃত, সে অস্বাভাবিক এবং সে অসঙ্গতিপূর্ণ। সমাজের যে অন্তর্বিন্যাস রয়েছে, সেই অন্তর্বিন্যাসের যে অসঙ্গতি এবং সেই সঙ্গে অনাচারকে ধর্মের প্রলোভ দিয়ে অনেক সময় ঢাকার চেষ্টা করা হয়, সেটি কিন্তু অনেক সময় ঢাকা সম্ভব হয় না। তো এখানে আমি একটু বাসুদেব জন্ম নিয়ে কথা বলি। তার জন্ম হয়েছে, তার জন্ম সম্পর্কে তার মাই বলছে, বাসেদের বাপ তো বাসেদের বাপ লয়, ইয়া আল্লাহ আমি বুঝতে পারি নাই, সেই মিনসুটার সাজা দিও, ই বান্দার গুণা লিও না। তাহলে যে বাসেদের জন্ম হয়েছে, বাসেদের সেই জন্মের পেছনের যে জায়গাটা, সেটাও কিন্তু স্পষ্টভাবে বলা হচ্ছে যে বাসেদের বাপ নয়। তার মানে হচ্ছে কোনো সমাজপতি বা যার অর্থ আছে তার লালসার শিকার হয়ে কিন্তু বাসুদের জন্ম হয়েছিল। তাহলে বাসুদের জন্ম তো অস্বাভাবিক হবে, সেটাই স্বাভাবিক। বাসুদের জন্ম অস্বাভাবিক হবে, সেটাই স্বাভাবিক। এবং এই যে একটা বিকলাঙ্গতা, সেই বিকলাঙ্গতার জায়গাটি কিন্তু একদিনে আসেনি, আস্তে আস্তে তৈরি হয়েছে। তো বাসুদের গল্পটি হচ্ছে সে যখন ক্ষুধা এবং এই জনসুখ প্রাপ্তির চেষ্টা করে, সে খাবার খায় এবং যেটা ঔরস হয়, একটা বাৎসরিক একটা ঔরস হয়, সেই ঔরসে সে প্রচুর গলা পর্যন্ত খায়। তার বাপ বলে যে তুই মরবি, এবং সেও মৃত্যু ভাবনায় বিভোর থাকে। কিন্তু তার শেষ পর্যন্ত মৃত্যুর আগে সে কিন্তু এখানে কিন্তু একটা জমিদার পুত্রের সোহরাবের 3 আনায় একজন মেয়েকে যে ভোগ করার যে একটা প্রবণতা, যেটাকে বলা হচ্ছে সখী নামে একটি মেয়ে, তাকে ভোগ করা সে আয়োজন করে। এবং সেটি কিন্তু তার মনের মধ্যে, বাসুদের মনের মধ্যে কিন্তু একটি নতুন পরিবর্তন আনে, এবং সে 4 আনা দিয়ে সখীকে পেতে চায়, এবং তারও যৌন সেই ক্ষুধাটি জেগে ওঠে। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমি দেখবো যে এই যে একটা শ্রেণী বৈষম্যের ফলে সোহরাবের হাতে কিন্তু তার মৃত্যু হয়। তার পরবর্তী সময়ে তার নোংরা গন্ধযুক্ত লাশটি কিন্তু আমরা এই জমির মধ্যে দেখব, আমরা গ্রামবাসী আবিষ্কার করবে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করি। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো যে আমরা এই বাসুদের যে জন্মটা, সেই জন্মটার সঙ্গে আমরা আরেকটা জিনিসকে সামনে আনছি, সেটা হলো পাকিস্তান রাষ্ট্রের জন্ম। পাকিস্তান রাষ্ট্রের জন্ম। তাহলে বাসুদের যে জন্ম বৃত্তান্ত, সেই জন্ম বৃত্তান্তের সঙ্গে যদি আমরা এটাকে তুলনা করার চেষ্টা করি, তাহলেই আমরা এই গল্পের মূল জায়গাটিকে বুঝতে পারবো। সেটি হচ্ছে পাকিস্তান রাষ্ট্র যখন জন্ম হয়েছে, তখন সেখানে অনেক পুঁজিবাদী ব্যক্তির বা পুঁজিবাদীদের উত্থান হলো, শ্রেণী বৈষম্য তৈরি হলো, সেখানে মানুষ সংকটে পড়লো, বিভিন্নভাবে তাদের যে প্রাপ্তির জায়গা, তাদের যে ক্ষুধার জায়গা, সেটি নিবৃত্ত করা অনেক ক্ষেত্রে সম্ভব হলো। তাদের দৈন্যদশা সেটি কিন্তু অনেকটাই এখানে উঠে এসছে। সুতরাং আমি তোমাদের একটু বলি যে, এবং তাদের পরিবারের মধ্যে যে ধরনের একটি আলাপন হয় বা কথাবার্তা হয়, সেটা কিন্তু আমরা একটু বলি। যখন বাসে এক সময় চুরি করে, বাসে মাছ ধরতে যায়, তোমার বোয়াল মাছের টুটি চেপে ধরে, এই ধরনের বিষয়গুলো আছে। এবং সে যখন মাছ ধরতে যায়, তখন তার মা তাকে মানা করে, এবং তার উত্তরে কিন্তু বাসে বলে মরিত, মানে যখন বলে সাপে কামড়াবে, মা যখন বলে তখন বলছে মরিত তোর কি হারামজাদি, মাকে বলছে। এবং তখন বাসদের বাপ চিৎকার করে এবং বলছে মরুক খচ্ছর বেটা, শালার বেটা শালা, মরুক খচ্ছর শালার বেটা শালা। এটি হচ্ছে তাদের নিত্যদিনের জীবনের কথাবার্তা। তো সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে আসলে সমাজপতিদের কাছে কিন্তু দুইটা জিনিস আমরা বলছি, অর্থ এবং খাদ্য। অর্থ যদি থাকে, তাহলে তাদের হাতে নিয়ন্ত্রিত হয় খাদ্য, এবং তাদের কাছে থাকে নারী। সুতরাং এখানে বাস্তবের যে অতৃপ্ত একটি ভাবনা বা অতৃপ্ত একটি মনের আনন্দের জায়গা, সেটি কিন্তু শেষ পর্যন্ত সফল হয়নি, মৃত্যুর মধ্যে দিয়ে সেটা পরিণতি হয়েছে। তো যেটি বলার চেষ্টা করছি, এটি সমাজপতিদের কাছে থাকে, এবং তারা তাদের মতন করে সেটিকে ব্যবহার করে। সুতরাং পাকিস্তান রাষ্ট্রের জন্ম হওয়ার পরে এখানে সামাজিক যে অবক্ষয় এবং শ্রেণী বৈষম্য, এটার ফলে যে রাষ্ট্রটি জন্ম হচ্ছে, সে রাষ্ট্রের মানুষ
এরকম একটা অতৃপ্ত তৃষ্ণা নিয়ে কিন্তু তাদের মৃত্যু হয়। সুতরাং এভাবেই লেখক অতি চমৎকার কৌশলতার সঙ্গে তিনি এই গল্পটিকে উপস্থাপন করেছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর পরের গল্পটিতে চলে যাব। আমাদের পরের গল্প হচ্ছে উত্তর বসন্তে। উত্তর বসন্তে তাহলে এই যে গল্পটা হলো মূলত দেশভাগের ফলে হয়েছে। দেশভাগ 1947 সনে যে দেশ বিভাজন হয়েছে, সেই দেশ বিভাজনের ফলে আমরা জানি যে অনেক মুসলমান ভারত থেকে চলে আসে বাংলাদেশে। বাংলাদেশ থেকেও হাজার হাজার মানুষ কিন্তু ভারতে চলে যায়। তো এটি মূলত মধ্য রাঢ়ের, এটিও রাঢ়ের গল্প, মধ্য রাঢ়ের একটা মধ্যবিত্ত পরিবারের গল্প, যারা উদ্বাস্তু হয়ে বাংলাদেশে চলে এসেছিল এবং চলে আসার পর স্বাভাবিক যথারীতি যেটা হয়, আপনজন নেই, জমি জমা নেই, ঘরদোর নেই, একটা ভীষণ অবসাদ বা ক্লান্তির একটি ছোঁয়া তাদের মধ্যে দেখা যায়। এবং সেটির ফলে যখন দেশ বিভাজন হলো, তখন একজন কর্তা বা গৃহকর্তা জীবনের যে করুণ পরিণতি বা করুণ কাহিনী সেটি হয়েছে, তিনি মানসিকভাবে ভারসাম্য হারিয়েছেন, দৈহিকভাবে অসুস্থ হয়েছে এবং তিনি ঘরের বাইরে বের হন না। এই যে আমরা যদি একটি তুলসী গাছের কাহিনী, এই গল্পটির কথা যদি তোমাদের মনে থাকে সৈয়দ ওয়ালিউল্লাহ, সেখানেও কিন্তু আমরা একটি জিনিস দেখি, সেটি হচ্ছে আসলে দেশ বিভাগের ফলে যে ধরনের একটি পরিণতি হয়েছে, সেই পরিণতির ফলে দুই বাংলার মানুষদের হৃদয়ের যে হাহাকার, আর্তচিৎকার এবং তাদের মনের মধ্যে যে অবসন্নতা, কষ্ট, বেদনা, সেগুলো কিন্তু ভীষণভাবে আমাদেরকে নাড়া দেয়। তাহলে দেশভাগের ফলে অবসাদ, বিষম বীতশ্রদ্ধ একটা জীবন এবং এই যে প্রান্তিক বেলায় একজন গৃহকর্তার জীবনের যে বাস্তুচ্যুতির যে বিচ্ছেদ, যেটাকে আমরা রিফিউজি বলছি। আমরা আজকে বাংলাদেশের দিকেও আমরা দেখি যে মিয়ানমার থেকে যারা এসছে, আসলে তাদের জীবনটা কি সত্যিকার অর্থে জীবনের মতো জীবন হচ্ছে না, কারণ একটা অস্বাভাবিক জীবন হচ্ছে, একটা অবসাদের জীবন হচ্ছে, একটা পরিত্যক্ত জীবন, যেখানে ক্লান্তি আছে, সুষ্ঠুভাবে জীবনযাপন করা সেখানে সম্ভব নয়, বাধা আছে। পরিবারের সদস্যরা সহ প্রত্যেকটা সদস্য, এই গল্পের যে গৃহকর্তা রয়েছে, প্রত্যেকটা সদস্য মনোবিকারগ্রস্ত হয়ে যায়, ভারসাম্য হারিয়ে ফেলে। এবং এই যে দেশ ভাগের দুর্বিপাকে পড়ে এই যে গৃহকর্তার অবস্থা, সেটি আমরা দেখব যে তার মেয়ে বাণীর উচ্চারণে সে এভাবেই বলে, আব্বাকে ভাবতে গেলে তাকে আর আলুর জীব বলে মনে হয় না, অস্পষ্ট অন্ধকারে তাকে যেন জীবন্ত বলেই মনে হয় না, সব সময় ঘরের দরজা বন্ধ করে থাকে, একটা মানসিক যন্ত্রণায় থাকে। তো আমরা এর সঙ্গে এই যে একটা সংকট, সাম্প্রদায়িক দাঙ্গা, হিন্দু মুসলমানদের মধ্যে এই ধরনের একটি বিচ্ছেদ, সেই বিচ্ছেদের ফলে দেশভাগ এবং দেশভাগের ফলে দুই বাংলার মানুষদের মধ্যে যে এই যে রিফিউজি, এই জায়গাগুলো কিন্তু মানুষকে ভীষণভাবে নাড়া দেয়। এবং যখন তুমি বাস্তুহারা হবে, তখন তুমি বুঝতে পারবে যে আসলে নিজের যে জন্মস্থান বা নিজের যে জায়গাটি, সেটি কতটা গুরুত্বপূর্ণ। সেজন্য আমাদের হাসান আজিজুল হক, তিনি একটা ওনার গ্রন্থ আছে, জীবন যাপনের সাম্প্রদায়িকতা, দাঙ্গা ও দেশভাগ। আমি গ্রন্থটির নাম লিখছি, জীবন যাপনে সাম্প্রদায়িকতা, জীবন যাপনে, ওনারই গ্রন্থ, সাম্প্রদায়িকতা, দাঙ্গা ও দেশভাগ। তাহলে এই গ্রন্থের মধ্যে তিনি বলছেন, অর্থাৎ রাঢ় অঞ্চল থেকে, কিন্তু রাঢ়ের কোনো মুসলমান কেন পাকিস্তান যাবে, হাজার হাজার লাখ লাখ হিন্দু কেন ছেড়ে আসবে বাংলাদেশ? তাহলে আমি আমার দেশে থাকবো, এটাই তো স্বাভাবিক একটা জায়গা, আমার জন্মস্থান। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্পের মধ্যে আমরা কিন্তু অনেক সময় এরকম দেখি যে একজন জমিদার তার খাটের কাহিনী পালঙ্ক,
তাহলে ওখানে পালঙ্কটি রেখে একজন হিন্দু তিনি দেশ ছেড়ে ভারতে যেতে চাচ্ছেন না, তার সন্তানরা চলে গেছে, কিন্তু অনেক সময় বাধ্য হচ্ছে মানুষ যেতে, বাধ্য হচ্ছে। তাহলে এই যে একটা বিস্ফোরণের মতো অবস্থা হয়েছে আমাদের, যে জন্মটাই আজন্ম পাপের মতো হয়ে গেছে। কারণ সাম্প্রদায়িকতার ফলে যে নিজের জন্মস্থানটা আমি হারিয়ে ফেলেছি। নতুন একটি দেশে আসলাম, মুসলমান হয়ে যাই হই, সেখানে মানুষ আমার আপন নয়, আমার ঘর নাই, আমার বাড়ি নাই, আমার জমি নাই, কিছু নাই। সুতরাং এই যে একটা প্রবণতা, সেটির ফলে মানসিক যে একটা দৈন্যতা, অবসাদগ্রস্ততা, এবং তার ফলে একাকিত্ব, নিঃসঙ্গতা, মানসিক যে ভারসাম্য হারিয়ে ফেলা, সেগুলো কিন্তু আমরা এই গল্পটির মধ্যে উপস্থাপিত হতে দেখি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমি দুইটা গল্প নিয়ে আলোচনা করব, এবং এই দুটো গল্প নিয়ে আজকে আমাদের আলোচনা শেষ করব। পরবর্তী ক্লাসে ওনার বাকি যে গল্পগুলো আছে সেই গল্প নিয়ে মূলত আমরা তোমাদেরকে পড়াবো। তো আমি আরেকটি গল্পের কথা এখানে বলার চেষ্টা করছি। সেটির গল্পের নাম হচ্ছে মন তার শঙ্কিনী। মন তার শঙ্কিনী। মন তার শঙ্কিনী। প্রিয় শিক্ষার্থীরা, শঙ্কিনী তাহলে কে? তাহলে আমরা এই গল্পটিকে বলছি, এখানে মানিকের প্রভাব আছে এবং সেই সঙ্গে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রভাব রয়েছে। আমরা অচলার কথা নিঃসন্দেহে ভুলে যাইনি। একই সঙ্গে অচলার হৃদয়ের মধ্যে যে দ্বৈত সত্তা কাজ করেছে, সেটিও কিন্তু আমরা এই মন তার শঙ্কিনী গল্পের যে হামিদা, এটাও রাঢ় অঞ্চলের গল্প, হামিদার হৃদয়ের মধ্যে দেখতে পাবো। একদিকে হামিদার হচ্ছে প্রেমিক সাধু, সে বিয়ে করে হচ্ছে জেরাকে। কিন্তু প্রেমটা কার জন্য, কার সঙ্গে প্রেম করে? প্রেম হচ্ছে এটা সাধারণ প্রেম, এবং অন্যদিকে হচ্ছে একেবারে ভিন্নতর একটি প্রেক্ষাপট এই প্রেমের বিষয় সম্পর্কে উপস্থাপিত হচ্ছে। তো আমরা যেটি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে অদ্ভুত প্রেমের গল্প। তাহলে এই যে হামিদার দ্বৈত সত্তা, অর্থাৎ হামিদা ভালোবাসে সাধুকে, এবং সাধু শুধু ভালোবাসে না, তার সঙ্গে বিভিন্ন সময় বিভিন্নভাবে যে তাদের যে দৈহিক যে মিলনটা সেটি হয়। এবং সেই সঙ্গে যেটি বলা যায় যে হামিদা তার আর্থিক অবস্থার জায়গা থেকে সে কিন্তু অর্থ, মোটামুটি অর্থ আছে, এই ধরনের একজন একটু অবস্থাপন্ন যুবককে বিয়ে করে, টেরাকে বিয়ে করে, কিন্তু তার হৃদয়ের মধ্যে সাধুকে সে ভুলতে পারে না। সে বারবার সাধুর কাছে যায় এবং সাধুকে পাওয়ার চেষ্টা করে, এবং মাঝে মধ্যে বিয়ের পরও কিন্তু সাধুকে বলে যে কুস্তিগির রহমকে যদি সে হারাতে পারে, তাহলে তার সঙ্গে সে আবারও তার যে জৌর যে চাহিদার জায়গা সেটি সে নিতে পারবে। তা এই পাগল হয়ে যায় সাধু তখন। তখন আমরা দেখবো যে রহমের কোমর ভেঙে দেয়, এবং এই ধরনের একটি প্রবণতা। তো হামিদা, আমরা যদি এখানে বলি হামিদা হলো শঙ্কিনী এখানে, এবং তার মধ্যে যেটা আমরা বলেছি সে হচ্ছে দ্বৈত সত্তা, দুরাচরণ বৃত্তি আছে, দুরাচরণ বৃত্তি আছে। এবং আমরা দেখব সে যখন বিয়ে করে, বিয়ে করার পরে যখন রহমকে, কুস্তিগির রহমকে সাধু হারিয়ে ফেলে বা পরাজিত করে, তখন কিন্তু হামিদা এখান থেকে সে নিজে এড়িয়ে যায় এবং সে বলে যে তুমি অন্ধকারে রাতের বেলা এসো, তখন কিন্তু তোমার সঙ্গে আমার এই যে তুমি যা খুশি তুমি তাই পাবে, বা তুমি আমাকে তোমার মনের মতন করে পাবে। তা এই ধরনের একটি কথা সে বলে। কিন্তু যখন আমরা দেখতে পাবো যে হামিদ যখন সাধু তার কাছে যায়, তখন কিন্তু অন্ধকারে সে কিন্তু চিৎকার চেঁচামেচি করে, এবং চেঁচামেচি করে টেরাকে জায়গায়, তার দাদিকে জায়গায় জাগানোর পরে সাধুর কিন্তু বিচার হয়, ধরা পড়ে সে। বিচার হওয়ার পর তাকে 10 জুতা পেটা করে, এবং এই যে একটা 10 জুতা পেটা করে, এরপরেও কিন্তু হামিদা কিন্তু বারবার সাধুকে কিন্তু আমন্ত্রণ জানায় তার সঙ্গে দৈহিক সম্পর্ক করার জন্য। তো আমরা প্রিয় শিক্ষার্থীরা এখানে কিন্তু একেবারে মানে একটা অস্বাভাবিক একটি প্রেমের বিষয় কিন্তু আমরা দেখতে পাবো। আর এখানে আমরা যেটি বলার চেষ্টা করছি, এটির পেছনে কিন্তু অনেকগুলো বিষয় আছে। সামাজিক এবং অর্থনৈতিক সম্পর্কের ভিত্তিতে আমরা বলছি, সামাজিক ও অর্থনৈতিক ভিত্তিতেই, অর্থনৈতিক সম্পর্কের ভিত্তিতে বাস্তব যৌন জীবন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, হামিদা যে আচরণ করছে তার পেছনে
আর্থিক অর্থনৈতিক একটি বিষয় রয়েছে, সামাজিক অবস্থার একটি বিষয় রয়েছে। এই যে পেছনে যেটা ভূমিকা পালন করছে সেটা হচ্ছে অসুস্থ বিকারগ্রস্ত পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় প্রেম ও পণ্যের মতন বেচা বিক্রির বিষয় রয়েছে। এবং যেটি বলা হচ্ছে হামিদার যে শেষ বাক্য সেটি হচ্ছে যে সাধুকে সে ভালোবাসে এবং সাধুকে সমাজের ঊর্ধ্বে উঠে একটা প্রেমের বিরল মহিমা এখানে গল্পকার উপস্থাপন করার চেষ্টা করেছেন। যদিও এটা বাস্তব জায়গা থেকে যদি আমরা বলি তাহলে আমি বলবো যে বৃহত্তর জনসমাজে এই ধরনের কোনো প্রবণতা নেই, হয়তো বা কিছু ক্ষেত্রে বা কিছু মানুষের জীবনে সে ধরনের ঘটনা থাকতে পারে। তো হামিদা বলে যে সাধুর প্রেমের একটা চিহ্ন সে রেখে যাচ্ছে। এভাবে সে বলে যে আজ জেসি আমি স্বামীর বাড়ি, তোর ছেলে রইল আমার পেটে, খানিকটা সুদ দিলাম। তাহলে প্রেমের সুদ দিচ্ছে কিভাবে? যে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যেটা বলছিলাম যে প্রেমের সুদ কিভাবে দিচ্ছে সেটা হচ্ছে যে সে বিয়ে করেছে টেরাকে, কিন্তু তার পেটে হচ্ছে সাধু সন্তান। তো এটা হলো প্রেমের সুদ। তো এই যে একটা প্রবণতা সেটি কিন্তু একটা বাস্তববাদী লেখকের যে নির্মোহ ভাবনা সেখান থেকে কিন্তু এটা সম্ভব। এবং তিনি যে বিরল এই ধরনের একটি প্রবণতা দেখিয়েছেন সেটি আমি আগেই বলেছি, সেটি হয়তো সমাজের বৃহত্তর সমাজে ওভাবে লক্ষ্য করা যাবে না, কিন্তু হয়তোবা আমাদের যে সমাজ, আমাদের ক্ষুদ্র সমাজ হয়তো কিছু মানুষের জীবনের ক্ষেত্রে সেই ধরনের প্রবণতা লক্ষ্য করা যায়, যেটা আমরা হাড় অঞ্চলে এই ধরনের প্রবণতা দেখাচ্ছি। তো আমরা আজকে সর্বশেষ গল্পে আমাদের আজকের আলোচনা সর্বশেষ হতে যাচ্ছে আবর্তের সম্মুখে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে গল্পটি একজন অবসরপ্রাপ্ত জজ বাড়ি, আমরা একটু লিখে ফেলি, জজ বাড়ি, তার জীবনের ঘটনা, এবং এটা আমাদের জীবনের সঙ্গে খুবই বাস্তব ভিত্তির সঙ্গে দাঁড়িয়ে আছে। আমি সহজ করে বলি এটা, আমরা যখন ছোটবেলায় থাকি তখন আমাদের বৃদ্ধ বাবা অনেক কষ্ট করে সন্তানদের মানুষ করেন, সংসারটাকে ভালো একটি জায়গায় পৌঁছানোর চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখব যে ঠিক ওই বাবাকেই কিন্তু আমরা আস্থা করে ফেলে দিচ্ছে। বাবাকে যত্ন করছে না, বাবার সম্মান রাখছে না, বাবাকে অসহ্য লাগছে এবং বাবাকে পারলে বের করে দিচ্ছে। তো বৃদ্ধাশ্রমের কাহিনী আমরা অনেকেই জানি যে এই ধরনের কুসন্তান জন্মগ্রহণ করে এবং এটা সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই যে বাড়ির যিনি জজ ছিলেন, জজ বাড়ি, তিনি অবসরপ্রাপ্ত যখন হয়েছেন, বয়স্ক যখন হয়ে গেছেন, তখন তিনি তার যে একটা অপান্তীয় জীবন এবং সেই বেঁচে থাকা ট্র্যাজেডি এবং পরবর্তী সময়ে করুণ মৃত্যুর মধ্য দিয়ে লেখক আধুনিক জীবনের সামাজিক অবক্ষয় এবং বিচ্ছিন্নতার কারণে সৃষ্ট মনস্তাত্ত্বিক সংকটের প্রকৃত চেহারা স্পষ্ট করে। সামাজিক অবক্ষয় অর্থাৎ সন্তানকে ঠিকভাবে মানুষ করতে না পারা, এবং সেই সঙ্গে আমরা বলতে পারি যে এটা সামাজিক বন্ধনের যে বিচ্ছিন্নতা, যেটাকে আমরা একসময় আমরা বলি যে যৌথ পরিবার যখন ছিল, একান্নবর্তী পরিবার যেটাকে আমরা বলি, অনেক আনন্দ ছিল, কিন্তু আস্তে আস্তে করে কিন্তু আমরা সেটা হারিয়ে ফেলেছে। প্রত্যেকেই একা থাকতে চায়, একক পরিবার গড়ে উঠছে। তাহলে আধুনিক পুঁজিবাদের ফলে বা পুঁজিবাদের বিকাশের ফলে ব্যক্তি সন্ত্রবাদের যে উন্মেষ ঘটেছে, অর্থাৎ একা একা ভাবনা, সেই জায়গা থেকে মূলত এটি হয়েছে। তো এখানে মূলত এটি মধ্যবিত্ত পরিবারের সংকট উঠে এসছে, পরিবারের সংকট, এবং সেই সংকটের জায়গাটি হচ্ছে যখন জজ বাড়ি বয়স্ক হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তখন কিন্তু তার সন্তান, তার পুত্রবধূরা তাকে ছেড়ে অন্য একটি ফ্ল্যাটে ওঠে, এবং যখন ফ্ল্যাটে ওঠে তখন কিন্তু তার মধ্যে যে কষ্ট বেদনা অনুভূত হয় সেটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করি, এবং বাস্তব জীবনেও কিন্তু এখনো পর্যন্ত সেই বিষয়টি আমরা দেখি যে যখন অনেকগুলো বিষয় আছে, স্বপ্ন উপার্জনের টানাপোড়েন বর্তমান ব্যবস্থায়, স্বপ্ন এবং উপার্জনের টানাপোড়েন আছে, আত্মসুখ প্রবণতা আছে, সংকীর্ণ স্বার্থপরতা আছে, আত্মদ্বন্দ্ব আছে, অন্যের দায়িত্ব গ্রহণে অনীহা আছে, এবং পলায়নপর মনোবৃত্তি আছে আমাদের মধ্যে, এবং তার ফলে যে পারিবারিক যে বন্ধন রয়েছে সেটি ভেঙে পড়ছে। এবং এখানে একটি যজাতির কাহিনীও উল্লেখ করা হয়েছে, যে যজাতির কাহিনী যেভাবে নৌশধিপতি যজাতি যখন বার্ধক্য হয়েছে, তার ছেলেরা যেভাবে তার বার্ধক্যকে নিয়ে ছেলেদের যৌবন দিয়েছিল, এই ধরনের একটি প্রবণতার জায়গা থেকে তিনি অর্থাৎ জজ বাড়ির উপলব্ধি হচ্ছে এটা যে আমরা পিতারা, বৃদ্ধেরা এখন আস্তাকুরের আবর্জনা। আমি আবার বলছি, আমরা পিতারা, বৃদ্ধেরা এখন আস্তাকুরের আবর্জনা, অথচ এই বাড়ির এতগুলো মানুষের অস্তিত্বের কারণ আমি।
এবং এতগুলো মানুষকে সংসারে রেখে আনার উপলক্ষ আমি। তাহলে এই যে একটা পুঁজিবাদী সমাজ ব্যবস্থা এবং আধুনিক চিন্তা, সেই জায়গার ফলে যে সমাজের মধ্যে একা একা চলার যে একটা মনোবৃত্তি, সেটি এখানে উপস্থাপিত হয়েছে। পরিশেষে যেটি হয়েছে, একটা ট্র্যাজেডি ঘটেছে। সেই যেটি হয় যে আমরা ইউরোপীয় দেশগুলোর মধ্যে দেখি যে সন্তান যখন আলাদা হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে, এবং সেখানে দেখা যায় যে হয়তো বা একটা বৃদ্ধাশ্রমে সেই বৃদ্ধ পিতাটির লাশটি 4-5 দিন মৃত অবস্থায় পড়ে আছে। তো আমাদের সমাজের মধ্যেও কিন্তু এই ধরনের প্রবণতা কিন্তু আমরা লক্ষ্য করছি। সন্তানরা সেই সন্তানকে কত কষ্ট করে বাবারা মানুষ করে, কিন্তু শেষ পর্যন্ত সেই সন্তানরা বাবাকে দেখে না, বাবাকে রেখে অন্য জায়গায় চলে যায়, বা বাবাকে রেখে তার বাড়ি থেকে বের করে দেয়। এই ধরনের প্রবণতা কিন্তু আমরা দেখি। তো এই গল্পটির মধ্য দিয়ে এই মধ্যবিত্ত পরিবারের যে সংকটটি, সেটি উপস্থাপিত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। তোমাদেরকে অবশ্যই আমি বলবো যে এই যে আবর্তের সম্মুখে এই গল্পটির যে প্রবণতাটি রয়েছে, আমাদের শিক্ষার্থীদের মধ্যে সেই প্রবণতা কখনোই কাজ করবে না। আমরা আমাদের বাবা মা, পরিবারের অন্যান্য যারা আছে, তাদের সবাইকে নিয়ে সুখে থাকবো, ভালো থাকবো, এটি হচ্ছে প্রত্যাশা। তো তোমরা ভালো থেকো এবং অবশ্যই সুস্থ থাকবে, এবং সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে এই সময়টাকে বা এই সংকটটাকে তোমরা অতিক্রম করবে। অশেষ ধন্যবাদ তোমাদেরকে এতক্ষণ শোনার জন্য। রোনা।